সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে ক্লাস 9-এর বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দ্যাট ওয়াজ উদ্ভিদের কলা বা প্ল্যান্টের টিস্যু সম্বন্ধে। তো বেসিক্যালি আমাদের এক্সামে বা আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে বা প্রাণী কলা হোক বা উদ্ভিদ কলা হোক যে ধরনের কোশ্চেন আসে, তো যাই হোক আজকে বেসিক্যালি আমরা এলাবোরেটিভ ওয়েতে আলোচনা করব কোন জিনিসটাকে, সেটা হচ্ছে উদ্ভিদ কলাটাকে। আচ্ছা, সো ফার্স্ট আমরা চলে আসি যে কলা কাকে বলে, বা ইংলিশে যেটাকে আমরা টিস্যু বলতে পারি। তো বেসিক্যালি আমরা প্রত্যেকেই একদম ছোটোবেলা থেকে জেনে আসছি যে আমাদের জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কোনটা, সেটা হচ্ছে আমাদের কোষ। অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে আমার যেরকম ইটের দরকার হয়, ঠিক একইভাবে একটা পুরো প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ তৈরি করতেও কিন্তু আমার কোষের প্রয়োজন হয়। তো এই কোষ কী করছে, আমাদের এই জীবদেহ বা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহের গঠনটাকে তৈরি করতে হেল্প করছে। তার মানে সেটা হচ্ছে আমার প্রাথমিক উপাদান, বা সেটা হলো কি বেসিক্যালি আমার একটা বেসিক উপাদান। তাহলে যদি একদম প্রথম থেকে আমরা শুরু করি যে কোষ, এবার এই কোষ এরা একে অপরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কাকে, যুক্ত হয়ে তৈরি করবে আমাদের কলাকে। তার মানে আমি বলতে পারি কলা হলো গিয়ে কোষের সমষ্টি। কোষগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে আমার কি তৈরি করে, কলাটাকে তৈরি করে। এবারে কলাগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করে কি, তৈরি করে হচ্ছে কি আমাদের অর্গ্যান। এবারে অর্গ্যান মানে কি, যেরকম আমাদের ত্বক হলো একটা অর্গ্যান, লিভার বা যকৃৎ হলো একটা অর্গ্যান, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত হলো একটা অর্গ্যান, চোখ হচ্ছে একটা অর্গ্যান, নাক হচ্ছে একটা অর্গ্যান। তো এই অর্গ্যানটাকে তৈরি করতে আমার হেল্প করলো। এবারে অর্গ্যানগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে আমার কি তৈরি করে, অর্গ্যানগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে আমার অর্গ্যান সিস্টেমটাকে তৈরি করতে হেল্প করে। তাহলে অর্গ্যান সিস্টেম আবার কি জিনিস স্যার, যেরকম ধরো বেসিক্যালি তোমায় আমি বললাম আমাদের মুখ, তারপরে মুখের থেকে লম্বা নলাকার অংশটা নিচের দিকে নামে, সেটা হচ্ছে কি আমাদের গ্রাসনালী, গ্রাসনালীর পরে আসে পাকস্থলী, পাকস্থলীর পরে আসে ক্ষুদ্রান্ত, তারপরে আসে বৃহদান্ত্র। তো এগুলো প্রত্যেকটা এককভাবে আমার একটা অর্গ্যান। মুখ হচ্ছে একটা অর্গ্যান, পাকস্থলী হচ্ছে একটা অর্গ্যান, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এগুলো হচ্ছে আমার একটা অর্গ্যান। আর এই প্রত্যেকটা অর্গ্যান মিলিতভাবে আমার যে পার্টিকুলার সিস্টেম বা তন্ত্রটাকে তৈরি করে তাকে বেসিক্যালি আমরা কি বলি, অর্গ্যান সিস্টেম বলে চলি। আর এই সব অর্গ্যানগুলো মিলিয়ে আমার পার্টিকুলার কোন অর্গ্যান সিস্টেম তৈরি করতে হেল্প করলো, দ্যাট ওয়াজ ডাইজেস্টিভ বা পাচন তন্ত্রটাকে তৈরি করতে হেল্প করলো। এবারে তুমি পাচন তন্ত্র নাও, সংবহন তন্ত্র নাও, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, কঙ্কালতন্ত্র, এবার এই প্রত্যেকটা এককভাবে একে অপরের সাথে মিলিত হয়ে কি তৈরি করবে, আমাদের পুরো দেহটাকে তৈরি করতে হেল্প করবে। ক্লিয়ার? তাহলে যে কোনো জীবদেহ, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তাদের গঠনগত এবং কার্যগত একক আমার কোনটা, সেটা হলো কোষ। কোষ মিলিত হয়ে কলা তৈরি করে, কলা মিলিত হয়ে অর্গ্যান তৈরি করে, অর্গ্যান মিলিত হয়ে অর্গ্যান সিস্টেম তৈরি করে, আর অর্গ্যান সিস্টেম একে অপরের সাথে মিলিত হয়ে কি তৈরি করতে আমাদের সাহায্য করবে, দেহ বা বডিটাকে তৈরি করতে কিন্তু আমার সাহায্য করে চলবে। সো এত অবধি পয়েন্ট ক্লিয়ার হলো না প্রত্যেকের? নেক্সট পয়েন্টে আমরা আসি আরো ইন্টারেস্টিং ওয়েতে। নেক্সট এখানে দেখো বলছে কলার সংজ্ঞাটা জাস্ট এখানে দেওয়া আছে, সংজ্ঞাটা একবার পড়ে দিই আমি প্রত্যেকের জন্য। কি বলছে, যে উৎপত্তিগতভাবে এক, এরূপ সম বা বিষম আকৃতির কতগুলি কোষ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে, একটি নির্দিষ্ট কার্য সম্পাদনা করে, তখন ওই কোষ সমষ্টিকে কলা বা টিস্যু বলা হয়। অর্থাৎ উৎপত্তির দিক থেকে আমার কোষগুলো হচ্ছে গিয়ে একই ধরনের, মানে বিষম আকৃতির বা সম আকৃতির, কিন্তু উৎপত্তিগতভাবে এক, অর্থাৎ তৈরি হয়েছে আমার একই জায়গা থেকে, কিন্তু ওদের আকৃতি একই রকম হতে পারে, আবার একই রকম নাও হতে পারে। যেরকম ধরো বললাম একজন মহিলা, তিনি বাচ্চা প্রসব করলেন, তারা হচ্ছে কি টুইন্স বা যমজ, তাহলে তারা তো উৎপত্তিগতভাবে এক, তারা একই মায়ের দেহ থেকে আমার তৈরি হলো, কিন্তু একজন ছেলে এবং আরেকজন আমার মেয়ে। তার মানে তাদের আকৃতি বা আমাদের অর্গ্যান সিস্টেমের গঠন কিছু কিছু আলাদা হবে তাদের মধ্যে। তো তার মানে এখানেই তো এটা বুঝিয়ে দিচ্ছে আমায় যে উৎপত্তিগতভাবে এক, কিন্তু সম বা বিষম আকৃতির কতগুলো কোষ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে, একসাথে অবস্থান করে, তখন একটি নির্দিষ্ট কার্য সম্পাদন হয়। মানে একই জায়গা থেকে তৈরি হবে, একই আকৃতির বা ভিন্ন আকৃতির দেখতে কতগুলো কোষ একে অপরের সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পর যখন একটা নির্দিষ্ট কাজ আমার করবে, তখন সেই পার্টিকুলার বা এককভাবে সেই জিনিসটাকে বেসিক্যালি আমরা কি বলি, টিস্যু অথবা কলা বলে চলি। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? বোঝানো গেল এত অবধি প্রত্যেককে? আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি, যেহেতু আমরা প্রত্যেকে প্ল্যান্ট টিস্যু পড়ছি, তো এখানে দেখে নাও উদ্ভিদ কলাকে প্রধানত আমরা দুটো পার্টি ডিভাইড করেছি। একটা হলো ভাজক কলা, আরেকটা হলো স্থায়ী কলা।
ভাজক কলার তিনটে অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। আবার স্থায়ী কলা হচ্ছে দু ধরনের, একটা হলো সরল স্থায়ী কলা আর একটা হলো আমাদের জটিল স্থায়ী কলা। এবারে এই যে তোমরা নিচে সরল স্থায়ী কলাটাকে দেখতে পাচ্ছ, এটার প্রধানত তিনটি অংশ, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। উল্টো দিকে জটিল স্থায়ী কলা, এর আবার দুটো অংশ, একটাকে বলা হয় আমাদের জাইলেম, আরেকটাকে বলা হয় কিন্তু আমাদের ফ্লোয়েম। আসছি সেই প্রত্যেকটা ডিটেলস আলোচনাতে। তো তাহলে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কলা। তো প্রথম আজকে আমরা যেই জায়গাটা থেকে শুরু করব সেটা হলো গিয়ে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। আচ্ছা, কি বলছে এখানে একবার দেখিনি, ভাজক কলা মানে কি? দেখো ভাজক কলা কি করবে। ফার্স্টে তোমরা সংজ্ঞাটাকে পড়বো, কি বলছে, একই আকৃতি সম্পন্ন, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলে। আরেকবার লাইন টু লাইন, পয়েন্ট টু পয়েন্ট আমরা ভালো করে পড়বো। একই আকৃতি সম্পন্ন, পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টিকে বলা হয় আমার কি? তরুণ কোষ সমষ্টিকে বলা হয় আমার কিন্তু ভাজক কলা। তো এবারে ভাজক কলা উদ্ভিদের ঠিক কোন কোন জায়গায় থাকে? দেখো এখানে একটা কথা বলেছে, বিভাজনে সক্ষম। এবারে কোষ বিভাজন হওয়া মানে কি? কোষ বিভাজন হওয়া মানেই নতুন একটা কোষের সৃষ্টি হওয়া। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কোষ বিভাজিত হয়ে তার মতো দেখতে বা তার সমগুণ সম্পন্ন আরেকটা কোষ আমার তৈরি করে থাকে। তো তার মানে এই যে কোষের বিভাজন হচ্ছে, তার মানে কোষের মতো দেখতে আরেকটা কোষ আমার তৈরি হচ্ছে। এইভাবে তো কোষের সংখ্যা আমার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে রে। আর কোষের সংখ্যা যত বৃদ্ধিপ্রাপ্ত হবে, কলা কি হবে? আকারে তত আমার বাড়তে থাকবে। তো ভাজক কলাও হচ্ছে ঠিক সেরকম। ভাজক কলার মধ্যে যে কোষগুলোকে আমরা দেখতে পাই না, সেগুলো বারংবার বিভাজিত হয়, হতে হতে কি হয়, কোষের সংখ্যাটাকে বৃদ্ধি পাওয়ায় এবং যার ফলে উদ্ভিদটা আকারে আমার বড় হয়ে ওঠে। ক্লিয়ার হলো পয়েন্ট? বোঝাতে পারলাম এত অবধি? ওকে, সো তাহলে এটাই হচ্ছে কি ভাজক কলা। তো উদ্ভিদের ঠিক কোন কোন অংশে আমরা ভাজক কলা দেখতে পাই, অর্থাৎ উদ্ভিদের যে অংশটা আমার বৃদ্ধিপ্রাপ্ত হয়, কাণ্ড ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হলো ওপরের দিকে, মূল বৃদ্ধিপ্রাপ্ত হলো মাটির নিচে, গাছের ডালপালা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই যে গাছ আমার যে যে অংশে বৃদ্ধিপ্রাপ্ত হলো বা আকারে বাড়লো, সেই জায়গাটার মধ্যেই পার্টিকুলারলি আমরা কার অবস্থান দেখতে পাই? ভাজক কলার দেখতে পাই। তো ভাজক কলা কেন সেখানে গিয়ে আমার থাকে? কারণ তার কোষগুলো তো বিভাজনে সক্ষম, সে বারবার নিজের মতো দেখতে আরেকটা জিনিস তৈরি করতে পারে, ফলে তার আকারটা আমার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তো এই আকারটাকে বাড়ানোর জন্যই তো আমার কি দরকার? ভাজক কলার কোষগুলোকে দরকার। তো এবারে আমরা দেখে নেব যে ভাজক কলা বেসিক্যালি আমার বৈশিষ্ট্যগুলো কি কি, ভাজক কলার বৈশিষ্ট্যগুলো কি, সেটাকে একবার আমরা একটু দেখে নেব। কি বলছে এখানে? প্রথম বৈশিষ্ট্য কি বলছে একবার আমরা এখানে দেখে নেব। কি বলছে? ভাজক কলার কোষগুলো আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয়ে থাকে। মানে কোষগুলো যদি তুমি দৈর্ঘ্যটা নাও বা প্রস্থটা নাও, সেই দুটোর ভ্যালু কিন্তু আমাদের মোর অর লেস সেম হয়ে থাকে। কোষগুলো দেখতে আমাদের গোলাকার, ডিম্বাকার অথবা বহুভুজাকার হয়ে থাকে। থার্ড পয়েন্ট কি বলছে? কোষ প্রাচীর খুবই পাতলা এবং গৌণ কোষ প্রাচীর স্তর অনুপস্থিত। ফোর্থ পয়েন্ট, কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করায় কোষগুলির মাঝখানে কোনো ফাঁকা স্থান অর্থাৎ কোষান্তর রন্ধ্র থাকে না। দ্যাট মিনস ধরো বললাম এটা হচ্ছে আমার একটা সেল বা এটা হচ্ছে আমার একটা কোষ, এটা হলো আমার আরেকটা কোষ, এখান থেকে আমার জেনারেট হলো আরেকটা কোষ। তো বেসিক্যালি বলো, এই তিনটে কোষের মাঝখানের অংশে কি তুমি কোনো ফাঁকা স্থানকে দেখতে পারছো? দেখা যাচ্ছে না। এই তিনটে কোষের মাঝখানে কিন্তু আমরা কোনো রকম ফাঁকা স্থানকে দেখতেই পারছি না। তার মানে কোষগুলো কি ঘন সন্নিবিষ্ট, মানে একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে, একে অপরের গায়ে গায়ে অবস্থান করছে, যার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে কোনো ফাঁকা স্থানটাকে আমরা দেখতেই আর পেলাম না। তো এই ফাঁকা স্থান থাকাটাকে বেসিক্যালি বলা হয় আমার কি? কোষান্তর রন্ধ্র। কি বলা হয় এটাকে? আমার কোষান্তর রন্ধ্র। যার ফলে এরা কাছাকাছি থাকে, মাঝখানে ফাঁকা স্থান বা কোনো রকম কোষান্তর রন্ধ্রকে কিন্তু এখানে আমরা আর দেখতে পাই না। 5 নম্বর পয়েন্ট কি বলছে? প্রতিটি কোষ ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। প্রতিটি কোষে একটি বড় এবং সুস্পষ্ট নিউক্লিয়াস আমরা দেখতে পাই। কোষে সাধারণত ভ্যাকুওল থাকে না, থাকলেও তা আকারে খুব ছোট হয়ে থাকে। এবারে ভ্যাকুওল মানে কি? ভ্যাকুওল মানে হচ্ছে গিয়ে এই যে আমরা বলি না যে প্ল্যান্ট বডির ক্ষেত্রে তার ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থ কোষের যেই অংশটা এগিয়ে জমা হয়ে থাকে তাকে আমরা কি বলি? ভ্যাকুওল বলে চলি। কিন্তু দেখো উদ্ভিদের একটা খুবই গুরুত্বপূর্ণ কলা হলো ভাজক কলা, আর এই ভাজক কলার কোষগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ভ্যাকুওলকে আমরা দেখতেই পাই না। আর যদিও বা থাকে সেটা আমার কি হবে? আকারে অত্যন্ত ছোট হয়ে থাকবে।
আর কোষগুলো কি হবে, কোষগুলো আমার অলওয়েজ বারংবার বা সর্বদাই বিভাজনে সক্ষম হয়ে থাকবে, কোষগুলো আমার সর্বদাই কিন্তু বিভাজনে সক্ষম হয়ে থাকবে। বুঝতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? আচ্ছা, এবারে ভাজক কলার অবস্থানগুলো আমরা দেখিনি। কি বলছে যে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, অর্থাৎ উদ্ভিদের যে অংশটা আমার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা আকারে আমার ধীরে ধীরে বড় হতে পারে, তো সেই পার্টিকুলার অংশ বা অঞ্চলের মধ্যে আমরা কাকে দেখতে পারবো? আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে ভাজক কলাটাকে। যেরকম তুমি নিয়ে নাও মূল, আচ্ছা স্পেলিংটা এখানে একটু ভুল আছে, কাণ্ডের অগ্রভাগে কাক্ষিক মুকুল এবং পুষ্পমুকুলে ভাজক কলা দেখতে পাওয়া যায়। তার মানে যে অংশটাই আকারে বাড়ছে সেখানেই আমার কি রয়েছে? ভাজক কলা। কেন ভাজক কলা সেখানে আমার রয়েছে? কারণ ভাজক কলার কোষগুলো সব সময় বিভাজিত হতে থাকে, আর কোষ বিভাজিত হলেই তো কোষের সংখ্যা বাড়বে, কোষের সংখ্যা বাড়লেই তো কলার আকারটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার জন্য বর্ধিষ্ণু অঞ্চলে আমরা কাকে দেখতে পাই? ভাজক কলাটাকে দেখতে পাই। নেক্সট আমার কি বলছে? ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়াম দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই পয়েন্টটা আমাদের এমসিকিউ হিসেবে এক্সামে বারবার দিতে পারে, ওকে, বা আমাদের অত্যাধিক ছোট প্রশ্ন বা এমসিকিউ হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমাদের এক্সামে দিতেই পারে। মার্ক করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়াম উপস্থিত থাকে। আচ্ছা, কাজগুলোকে আমরা দেখিনি এখানে। কাজ কি কি বলছে? এই কলার কোষগুলো ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে ও উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। ভাজক কলা উদ্ভিদ দেহের না অঙ্গ সৃষ্টির সূত্রপাত ঘটায়, ওকে, আর ভাজক কলার কোষ থেকেই স্থায়ী কলার উৎপত্তি কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এগুলো হলো কি ভাজক কলার প্রধানত আমার কাজ। আচ্ছা, এখান থেকেও আরেকটা এমসিকিউ আমার তৈরি হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিচ্ছে প্রত্যেককে, যে এই যে ভাজক কলার কোষে যে কোষ বিভাজনটা হয়, সেই কোষ বিভাজনটার পার্টিকুলার প্রসেসটার আমার নাম কি? আমরা কি জানি যে কোষ বিভাজন প্রধানত 3 ধরনের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এবারে এই টাইপের কলা বা ভাজক কলায় কোন ধরনের কোষ বিভাজন হয়? আমার মাইটোসিস ধরনের কোষ বিভাজনটাকে কিন্তু আমরা দেখতে পাই। কারণ এটুকুনি প্রত্যেকে আমরা জানি যে মাইটোসিস হয় আমার দেহ কোষের মধ্যে, আর মিওসিস হয় আমার জনন কোষের মধ্যে, ওকে। তো এটা নিশ্চয়ই আমার জনন কোষ নয় উদ্ভিদের। জনন কোষ মানে কোনটা? যেগুলো হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সেল, তুমি নিয়ে নাও হতে পারে শুক্রাশয় বা ডিম্বাশয়ের ব্যাপারগুলো, বাট সেখানে আমরা আর যাচ্ছি না। সেগুলো বাদ দিয়ে উদ্ভিদ নাও বা প্রাণীদের দেহের অন্যান্য কোষ তুমি নিয়ে নাও, তারা বিভাজিত হয় আমার যেই কোষ বিভাজন পদ্ধতিতে, তাকে বেসিক্যালি আমরা কি বলি? মাইটোসিস বলে চলি, ওকে। চল আসছি আমরা পরের পার্ট। দেখো এখানে জাস্ট ডায়াগ্রামটাকে খেয়াল করো, এখানকার ডায়াগ্রামটাকে জাস্ট খেয়াল করো। দেখো এই উদ্ভিদটা লম্বায় আমার বরাবর বাড়ছে, উদ্ভিদটা ধীরে ধীরে লম্বায় কি হচ্ছে? উদ্ভিদটা ধীরে ধীরে আমার লম্বায় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো এখানে ব্যাপারটা কি আবার? ওকে, তো কি বলছে এখানে দেখে নাও, এখানে ফটোটাকে ভালো করে খেয়াল করো। এবার এখানে তুমি ফটোটাকে ভালো করে খেয়াল করো। দেখো ফার্স্টেই আমরা কি বললাম, যে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থান করবে আমার কি? ভাজক কলাটা। যেরকম ফার্স্ট আমরা দেখছি এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, তাহলে কাণ্ডের অগ্রভাগটা ধীরে ধীরে উপরের দিকে বেড়ে উঠছে। কেন বেড়ে উঠছে? কারণ এখানে ভাজক কলা আছে, তাই ভাজক কলা কি করছে? তার কোষগুলো বারবার বিভাজনে সক্ষম হচ্ছে, যার জন্য এই অংশটা আকারে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। উল্টো দিকে তুমি নাও, এটা হচ্ছে আমাদের মূল বা মাটির মূল বা রুট, এটা হচ্ছে মাটির দিক বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। একে অপরের উল্টো হোক না, আমরা সেটাই যাচ্ছি না, বাট বৃদ্ধিপ্রাপ্ত তো হচ্ছে। একটা সূর্যালোকের দিকে এগোচ্ছে বা একটা বায়ুর দিকে এগোচ্ছে, আরেকটা আমার মাটি এবং মাটির তলার জলের দিকে এগোচ্ছে। তার মানে এই প্রত্যেকটা, সে তোমার কাণ্ড হোক বা মূল হোক, প্রত্যেকটার অগ্রভাগে কার উপস্থিতি আমরা দেখব? ভাজক কলার উপস্থিতিকে কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পারবো। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট একটা কি বলছে? এটা তো আমাদের অগ্রস্থ ভাজক কলা হলো, অর্থাৎ অগ্রভাগগুলোতে যে ভাজক কলা থাকে সেটা হলো অগ্রস্থ ভাজক কলা। এবার তো উদ্ভিদ আমার লম্বায় বাড়লো, ওপরে বাড়লো, নিচে বাড়লো, এবার তো তাকে আমায় চওড়ায় বাড়াতে হবে, তাই তো? তো চওড়ায় বাড়াতে হেল্প করবে আমার কি? পার্শ্বস্থ ভাজক কলাটা। এবারে ধরো এটাকে বললাম আমার একটা কাণ্ড। এবারে কাণ্ডের এই অংশ থেকে তৈরি হয়েছে আমার একটা পাতা, আবার কাণ্ডের এই অংশ থেকে তৈরি হয়েছে আমার একটা পাতা। তাহলে কাণ্ড বা কাণ্ডের শাখা প্রশাখা বা ডালপালার যেই অংশ থেকে আমার পাতাটা তৈরি হয় তাকে আমরা কি বলি? পর্ব বলে চলি না? তো বললাম এটা হলো পর্ব নাম্বার 1, আর এটাকে বেসিক্যালি আমরা বললাম পর্ব নাম্বার 2। ভালো করে বোঝো পয়েন্টটা।
একটা তো বুঝলাম অগ্রস্থ ভাজক কলা লম্বায় ওপরে এবং নিচে বাড়াতে হেল্প করছে, পার্শ্বস্থ ভাজক কলা উদ্ভিদটাকে চওড়ায় বাড়াতে হেল্প করছে। আরেকটা ভাজক কলা রয়ে গেছে যেটাকে বেসিক্যালি আমরা কি বলছি, নিবেশিত ভাজক কলা। তাহলে নিবেশিত ভাজক কলা কি করবে? নিবেশিত ভাজক কলা এই যে এই অংশটায় আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ কাণ্ডের এই অংশ থেকে বা এই পর্ব নাম্বার 1 থেকে একটা পাতা তৈরি হলো, আর পর্ব নাম্বার 2 থেকে আমার আরও একটা পাতা তৈরি হলো। এই পরপর দুটি পর্বের মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলি, পর্ব মধ্য বলে চলি। ভালো করে খেয়াল করো পয়েন্টটা, পরপর দুটি পর্বের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় আমার কি, পর্ব মধ্য। আর এই পর্বমধ্য রিজিয়নটা বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে আমাকে যে ভাজক কলা, পর্বমধ্য রিজিয়নটা বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে আমাকে যেই ভাজক কলা, তাকে বেসিক্যালি আমরা কি বলি, নিবেশিত ভাজক কলা বা ইন্টারক্যালারি মেরিস্টেম বলে চলি। বোঝা গেল? তাহলে ওপরে বাড়ছে নিচে বাড়ছে অগ্রস্থ, দুপাশ জুড়ে বাড়ছে মানে হচ্ছে গিয়ে পার্শ্বস্থ, আর গাছের কাণ্ডের যে অংশ থেকে আমার পাতা তৈরি হচ্ছে সেই পর্ব দুটোর মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় পর্বমধ্য। আর এই পর্বমধ্য রিজিয়নটাকে বাড়তে হেল্প করছে আমার যেই কলাটা, তাকে বেসিক্যালি আমরা কি বলি, নিবেশিত ভাজক কলা বলে চলি। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান? তো জাস্ট এখানে দেখো আমরা তিনটের ডেফিনেশন দিয়ে দিয়েছি, তিনটের ডেফিনেশন আমরা এখানে বলে দিয়েছি বেসিক্যালি। তাহলে কাকে বলা হয়, অগ্রস্থ, পার্শ্বস্থ এবং নিবেশিত। পরবর্তী অংশে আমরা চলে আসছি, সেটা হলো কি স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। কি বলছে, ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম। আচ্ছা ভালো করে পয়েন্টটা বোঝো, এগুলো থেকে কিন্তু অনেক ওয়ান ওয়ার্ড ছোট ছোট এমসিকিউ আমরা তৈরি হতে দেখি। কি বলছে পয়েন্টটা, ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম। বাহ, তাহলে দুটোর মধ্যে পার্থক্য করে তো আমরা পড়তে পারি যে আমার কি হচ্ছিল, আমাদের যে ফার্স্টে যে ভাজক কলা ছিল, ভাজক কলা হচ্ছে কি বিভাজনে সক্ষম, আর স্থায়ী কলাটা কি হবে, স্থায়ী কলাটা হয়ে যাবে আমার কিন্তু বিভাজনে অক্ষম। ওকে, তো তাহলে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম, ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে বলা হয় আমার কি, স্থায়ী কলা। অর্থাৎ যেটা ভাজক কলা থেকেই তৈরি হবে কিন্তু বিভাজনই আর করতে পারবে না নিজেকে নিজে, তার মানে সেটাকে বেসিক্যালি আমরা কি বলি, স্থায়ী কলা। আচ্ছা বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নেবো প্রত্যেকে। বৈশিষ্ট্যগুলো অনেকগুলো আমরা সিমিলারিটি পাবো ভাজক কলার সাথে, আবার অনেক পার্থক্য পাবো আমরা ভাজক কলার সাথে। যেরকম দেখিনি একটু এখানে গল্পটা কি বলছে, কোষগুলো আকারে সাধারণত গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার ইত্যাদি হয়ে থাকে। কোষগুলো পাতলা বা পুরু কোষ প্রাচীর যুক্ত হয়। এই কলার কোষগুলো সজীব অথবা মৃত হতে পারে। আর এই কলার কোষগুলোর মধ্যে ভ্যাকুওল দেখতে পাওয়া যায়, এই কলার কোষগুলোর মধ্যে কিন্তু ভ্যাকুওলকে আমরা দেখতে পাওয়া যায়। আর কি বলছে, কোষগুলির মধ্যে কোষান্তর রন্ধ্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ব্যাপারটা কি এখানে স্যার, যেরকম আগেরটাই আমরা বলছিলাম না যে আগের আমাদের পার্মানেন্ট টিস্যুগুলো বা পার্মানেন্ট টিস্যুর কোষগুলো, সরি মানে ভাজক কলার কোষগুলো কীরকম ভাবে দেখতে, এরকম দেখতে হতো। তার মানে দেখো এই তিনটে কোষের মধ্যে কি কোনো রকম গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, আর যদি গ্যাপ দেখতে পাওয়া যেত সেই গ্যাপটাকে বলা হতো আমার কি, কোষান্তর রন্ধ্র। তার মানে তিনটে কোষের মধ্যে কোনো রকম ফাঁকা স্থানটাই তো নেই, কোষান্তর রন্ধ্রটাই তো নেই। কার জন্য, ভাজক কলার জন্য। কিন্তু স্থায়ী কলাতে আমার এই মাঝখানে গ্যাপটা থাকতেও পারে, তার মানে কোষান্তর রন্ধ্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দ্যাট মিনস আমি ধরো বললাম এখানে রয়েছে আমার একটা সেল, এখানে রয়েছে আমার একটা সেল, এখানে রয়েছে আমার আরেকটা সেল। তার মানে দেখো তিনটের মধ্যে গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে, কি এই গ্যাপটাকেই আমরা কি বলবো, এই গ্যাপটাকেই তো আমরা বলবো কোষান্তর রন্ধ্র। অর্থাৎ দুটো কোষের মাঝখানে থাকা ফাঁকা স্থান, যেটাকেই বেসিক্যালি এখানে বলা হচ্ছে আমার কি, কোষান্তর রন্ধ্রটা। তাহলে কোষগুলির মধ্যে কোষান্তর রন্ধ্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বোঝা গেল এত অবধি? আচ্ছা পরবর্তী পয়েন্টে আমরা আসি, কোথায় দেখতে পাওয়া যায় আমার স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুকে। কি বলছে, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা প্রভৃতি প্রায় সব অঙ্গেই এই কলা বর্তমান। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা প্রভৃতি প্রায় সব অঙ্গেই এই কলা বর্তমান। কাজ কি কি করে আমরা একবার দেখিনি, কাজগুলোকে একবার আমরা দেখিনি। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, দৃঢ়তা মানে হচ্ছে গিয়ে তুমি শক্ত হয়ে সোজাভাবে দাঁড়িয়ে থাকাটাকে। আচ্ছা নেক্সট পয়েন্ট কি বলছে, খাদ্য উৎপাদনে সাহায্য করে, খাদ্য এবং জল সংবহনে সাহায্য করে
এছাড়াও খাদ্য এবং জল সঞ্চয়েও সাহায্য করে। দেখো এই দুটোকে সাহায্য করে হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম। এই যে একটু আগে আমরা বললাম না স্থায়ী কলা শ্রেণী বিভাগ, একটাকে বলা হয় আমাদের সরল স্থায়ী কলা, আরেকটাকে বলা হয় জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার দুটো অংশ হয়, একটাকে বলা হয় জাইলেম এবং ফ্লোয়েম, যারা পুরো উদ্ভিদ দেহে জল এবং খনিজ লবণ সংবহনে, খাবার সংবহনে, খাদ্য জল এবং খনিজ লবণ সংরক্ষণে সহায়তা করে হচ্ছে কি আমার সেই জটিল স্থায়ী কলা জাইলেম এবং ফ্লোয়েমরা। আর নেক্সট কি বলছে, রক্ষণমূলক কাজেও কিন্তু সহায়তা করে থাকে এই অংশটা, রক্ষণমূলক কাজেও কিন্তু সহায়তা করে থাকে আমার এই অংশটা। চলো, তো সরল স্থায়ী কলাটাকে আমরা দুভাগে ভাগ করছি, মানে স্থায়ী কলাটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটাকে বলছি আমরা সরল স্থায়ী কলা, আরেকটাকে বলছি আমরা কি, আরেকটাকে বলছি আমরা হলো কি জটিল স্থায়ী কলা। ওকে, তো সরল স্থায়ী কলা কাকে বলা হয় বা জটিল স্থায়ী কলাই বা কাকে বলা হচ্ছে আমাদের এখানে। সো দেখো এখানে পয়েন্টটা ভালো করে, সরল স্থায়ী কলা মানে সেই স্থায়ী কলা মানে যাদের আকৃতি এবং গঠন একই প্রকারের হয়, মানে বলতে চাইছি যেটা, যেসব স্থায়ী কলার কোষের আকৃতি এবং গঠন, আচ্ছা আমি একটুখানি মার্ক করে দিই, পয়েন্টটা তোমাদের বুঝতে যেতে সুবিধা হয়। কি বলছে, যেসব স্থায়ী কলার কোষের আকৃতি এবং গঠন একই প্রকার হয় তখন তাকে বলা হয় সরল স্থায়ী কলা। অর্থাৎ যেই স্থায়ী কলার মধ্যে কোষগুলো দেখতে একই ধরনের হয়ে থাকে তাকে বেসিক্যালি আমরা কি বলছি, তাকেই বেসিক্যালি আমরা বলছি হলো কি সরল স্থায়ী কলা। তো এখানে এক্সাম্পল আমার কি হতে পারে, প্যারেনকাইমা হয়, কোলেনকাইমা হয় এবং স্ক্লেরেনকাইমা কিন্তু হয়ে থাকে। তো আজকে প্রথম আমরা জেনে নেব এই তিনটের একটা সাইমালটেনিয়াস টপিক, মানে এই তিনটেকে আলাদা আলাদা করে না পড়ে যাতে আমাদের জিনিসটা বুঝতেও সুবিধা হয় প্লাস মনে রাখতেও সুবিধা হয়। সো তার জন্য বেসিক্যালি আমরা তোমাদের জন্য এই চার্টটাকে নিয়ে চলে এসেছি। ওকে, আচ্ছা, তো প্রথম আমরা চলে আসছি একদম যেটা পড়তে, সেটা হলো কি অবস্থান। তো এই যে আমরা সরল স্থায়ী কলার তিনটে প্রকার করলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটে ঠিক অবস্থান বা লোকেশনটা আমার কোন কোন জায়গায়। একদম প্রথমে আমরা দেখে নিই প্যারেনকাইমা কোথায় থাকে, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি অংশে, বিশেষ করে এপিডার্মিস, কর্টেক্স ও মজ্জার মধ্যে এই কলাটাকে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসছি কোলেনকাইমা পড়তে। কোলেনকাইমা কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে, পয়েন্ট ভালো করে বোঝো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে এই কলা দেখতে পাওয়া যায়। এছাড়াও পাতার মধ্যে শিরা, পত্রবৃন্ত, পুষ্পবৃত্তে এই কলাগুলো কিন্তু অবস্থান করে। আচ্ছা, আর স্ক্লেরেনকাইমা কোথায় দেখতে পাওয়া যায়, স্ক্লেরেনকাইমা হলো কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বকে নালিকা বান্ডিলের চারপাশে দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিল টুপিতে এই কলাটাকে কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমরা একবার দেখে নিই। প্যারেনকাইমা এই কলার কোষগুলো সজীব হয়, এই কলায় কোষান্তর রন্ধ্র দেখতে পাওয়া যায়, তার মানে দুটো কোষের মাঝখানে গ্যাপ কিন্তু আমার বিদ্যমান। আচ্ছা, কোষ প্রাচীর পাতলা এবং নরম, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে, কোষ প্রাচীরে কোনো রকম কূপ থাকে না, এটা কূপ হবে, কূপ মানে হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি যেটাকে আমরা পোর্স বলতে পারি বা ফুটো বলতে পারি, সেগুলো থাকে না বেসিক্যালি। আচ্ছা, কোলেনকাইমা এই কলার কোষগুলো আমার সজীব হয়ে থাকে, এই কলায় কোষান্তর রন্ধ্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কোষ প্রাচীর অসমভাবে স্থূল এবং দৃঢ়, পরিণত কোষে প্রোটোপ্লাজম দেখতে পাওয়া যায় এবং কোষ প্রাচীরে এটারও কিন্তু আমার কূপ থাকে না। উল্টো দিকে তুমি নিয়ে নাও স্ক্লেরেনকাইমাতে, স্ক্লেরেনকাইমা কি বলছে, এই কলার কোষগুলো হয় মৃত, পার্থক্য বুঝলে? তার মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা সজীব কোষ দিয়ে তৈরি হচ্ছিল, কিন্তু স্ক্লেরেনকাইমাটা আমার কি হবে, মৃত কোষ দিয়ে তৈরি হবে। তার মানে একটা কলা, পুরো কলাটা তৈরি হচ্ছে আমার ডেড সেল বা মৃত কোষ দিয়ে। বুঝতেই পারছো তাহলে পার্থক্যটা ঠিক কোন জায়গায়। আচ্ছা, এই কলায় কোষান্তর রন্ধ্র থাকে না, কোষ প্রাচীর সমভাবে স্থূল এবং দৃঢ়, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, কোষ প্রাচীরে কূপ দেখতে পারবো আমরা। আচ্ছা, এখানে কোষ প্রাচীর স্থূল মানে কি বলছে দেখো, মানে মোটা হয়ে থাকে, মানে বেসিক্যালি কোলেনকাইমা বলছে না কোষ প্রাচীর অসমভাবে স্থূল, এর মানে কি একটা অংশে পাতলা একটা অংশে মোটা, একটা অংশে পাতলা একটা অংশে মোটা। বাট স্ক্লেরেনকাইমাতে কি বলছে, সমভাবে স্থূল, অর্থাৎ পুরো কোষ প্রাচীরটাই আমার কি হয়, মোটা হয়ে থাকে। বোঝানো গেল প্রত্যেককে এত অবধি। নেক্সট আমরা কাজটাকে দেখে নিই। প্যারেনকাইমা কি করে, খাদ্য উপাদান, খাদ্য সঞ্চয় এবং সংবহন এই কলার প্রধান কাজ। কোলেনকাইমা কি করে, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, আর ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করতেও কিন্তু সাহায্য করে উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড ওয়াটার, মিনারেলস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আর স্ক্লেরেনকাইমা কি বলছে, দৃঢ়তা প্রদান করা এই কলার প্রধান কাজ।
তো এটা হচ্ছে আমাদের সরল স্থায়ী কলার গঠনগুলো। দেখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই দুটো হলো সজীব কোষ, এই দুটো হচ্ছে আমার মৃত কোষ। এর কোষ প্রাচীর হলো পাতলা, এর কোষ প্রাচীর হচ্ছে কি মোটা, আবার কিছু অংশে পাতলা, বাট এর কোষ প্রাচীর সব জায়গায় আমার কি হয়ে থাকবে, মোটা হয়ে থাকবে। পরবর্তীকালে আমরা চলে আসছি জটিল স্থায়ী কলা পড়তে বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে পড়তে। কি বলছে এটাকে একবার আমরা দেখিনি। জটিল স্থায়ী কলা কি বলছে, আকার ও গঠন ভিন্ন হওয়া সত্ত্বেও, বাহ খুব ভালো এই পয়েন্ট এখানে বোঝাচ্ছে তোমাদের, যে আকার ও গঠন ভিন্ন হওয়া সত্ত্বেও একই রকম কার্য সম্পন্নকারী এবং একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এমন কোষ সমষ্টি নিয়ে গঠিত স্থায়ী কলাকে জটিল স্থায়ী কলা বলে। আকার এবং গঠন ভিন্ন হওয়া সত্ত্বেও একই রকম কার্য সম্পন্নকারী এবং একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এমন কোষ সমষ্টি নিয়ে গঠিত স্থায়ী কলাকে বলা হয় আবার কি, জটিল স্থায়ী কলা। আচ্ছা, আর এই জটিল স্থায়ী কলাকে আমরা কি বলে চলি, যে উদ্ভিদের সংবহন কলা বা উদ্ভিদের পরিবহন কলা নামেও কিন্তু এটা আবার পরিচিত। দু ধরনের হয়, একটাকে বলা হয় আমাদের জাইলেম, আরেকটাকে বলা হয়ে থাকে আমাদের ফ্লোয়েম। চলো নেক্সট আমরা চলে আসছি হলো কি জাইলেম আর ফ্লোয়েম, এই দুটোর মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি। দেখো এখানে প্রথম পয়েন্ট বলছে অবস্থান। তো জাইলেম এবং ফ্লোয়েম মূলত একই জায়গায় অবস্থান করে, একই জায়গায় মানে দুটোরই লোকেশন আমার সেম। যেরকম এখানে দেখে না উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার নালিকা বান্ডিলে জাইলেমকেও দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে আমার ফ্লোয়েমকেও দেখতে পাওয়া যায়। আচ্ছা, জাইলেমের উপাদান বা জাইলেম যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেগুলোকে আমরা একবার দেখে নেব। কি কি থাকে, ট্র্যাকিয়া, ট্র্যাকিড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এবারে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, এই চারটের মধ্যে জাইলেম প্যারেনকাইমাটাকে বাদ দিয়ে বাদবাকি তিনটে আমার কি হয়, মৃত হয় বা ডেড হয়ে থাকে। তাহলে জাইলেমের একমাত্র সজীব উপাদান কোনটা, সেটা হলো কি জাইলেম প্যারেনকাইমাটা। উল্টো দিকে তুমি নিয়ে নাও, ফ্লোয়েমের উপাদানগুলো আমার কি, সিভ কোষ, সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। ওকে, আর যেখানে ফ্লোয়েম তন্তুটা বাদ দিয়ে, ফ্লোয়েম তন্তু হচ্ছে একমাত্র মৃত, বাদ বাকি সবগুলো হচ্ছে আমার জীবিত। ওকে, আচ্ছা দেখো এখানে বলেই দিয়েছে তোমায়, আচ্ছা নিচের বৈশিষ্ট্যটাতেই দিয়ে দিয়েছে, জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত, আর ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান আমার সজীব। ওকে, চলো নেক্সট আমার কাঁচটাকে দেখিনি। কাঁচটাকে আমরা একবার দেখে নেব। যেরকম যদি আমরা কাঁচটাকে একবার দেখতে চাই, যেরকম ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদ, এবারে উদ্ভিদ মাটির সাহায্যে কি শোষণ করে, জল আর খনিজ লবণ। তারপর মাটির থেকে জল এবং খনিজ লবণটা শোষণ করে কোথায় পাঠায়, পাতার মধ্যে পাঠায়, পাতার মধ্যে পাঠায়। তার মানে মাটি থেকে মূলের সাহায্যে জলটাকে শোষণ করে গাছের পাতায় পাঠাতে হবে। কে করবে এটা, আবার জাইলেম করবে এটা। তাহলে জাইলেম মাটি থেকে জল শোষণ করে গাছের পাতায় পাঠালো, একবারই পাঠালো, উল্টো দিকে তার কোনো আর কাজ নেই। তার জন্য একবার জল এবং জলটাকে পাঠানোর জন্য এটাকে বলতে পারি আমরা একমুখী সংবহন, বা অনেক সময় আমাদের পরীক্ষায় একমুখী সংবহনের জায়গায় দিয়ে দিতে পারে ঊর্ধ্বমুখী সংবহন। তার মানে এক দিক বরাবর নিয়ে যাচ্ছে আর ওপরের দিক বরাবর নিয়ে যাচ্ছে। কাকে নিয়ে যাচ্ছে, জলকে নিয়ে যাচ্ছে। তার জন্য জাইলেমটাকে আমরা কি বললাম, একমুখী বা ঊর্ধ্বমুখী। তাহলে জলকে তো নিয়ে চলে গেল, এবারকে নিয়ে যেতে হবে আমার কি, খনিজ লবণটাকে। তাহলে খনিজ লবণ নিয়ে যাওয়ার জন্য থাকবে আমার কে, খনিজ লবণ নিয়ে যাওয়ার জন্য থাকবে হচ্ছে কি আমাদের ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম কি করবে, মূল দ্বারা শোষিত হওয়া খনিজ লবণটাকে কোথায় নিয়ে যাবে, গাছের পাতায় একবার নিয়ে যাবে। আবার গাছের পাতায় তৈরি হওয়া খাবারটাকে ফ্লোয়েমের সাহায্যে গাছ কি করবে, নিচের দিকে আবার নিয়ে চলে আসবে। তাহলে একবার ঊর্ধ্বমুখী পরিবহন, আরেকবার নিম্নমুখী পরিবহন। ঊর্ধ্বমুখে খনিজ লবণের পরিবহন, আর নিম্নমুখে পাতায় তৈরি হওয়া খাদ্যের পরিবহন। তো এই দুটো কাজই করছে আমার কে, ফ্লোয়েম। যার জন্য ফ্লোয়েমকে আমরা কি বলি, ফ্লোয়েমকে একমুখী বলি না, ফ্লোয়েমকে আমরা বলি দ্বিমুখী পরিবহন। ফ্লোয়েমকে আমরা কি বলি, ফ্লোয়েমকে আমরা বলি হলো দ্বিমুখী পরিবহনের উদাহরণ। বোঝানো গেল প্রত্যেককে এত অবধি? তাহলে এই হচ্ছে কি আমাদের জাইলেম এবং ফ্লোয়েম। এখান থেকে বড় প্রশ্ন আমাদের দিতে পারে, জাইলেম ফ্লোয়েমের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য তোমাকে দিতে পারে, জাইলেম ফ্লোয়েমের পার্থক্য থেকেও কিন্তু আমাদের এক্সামে বা পরীক্ষায় প্রশ্নও কিন্তু তৈরি হতে পারে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, এমসিকিউ, বড় প্রশ্ন, পার্থক্য যা হোক এখান থেকে কিন্তু আমাদের দিতে পারে পরীক্ষা। ক্লিয়ার? চলো তো দেখে নাও, এটা হচ্ছে কি জাইলেমের একমুখী, ফ্লোয়েম হচ্ছে কি একবার ঊর্ধ্বমুখী আর একবার নিম্নমুখী, ইউনিডাইরেকশনাল অ্যান্ড বাইডাইরেকশনাল।
ওকে, সো তাহলে আজকে আমাদের উদ্ভিদ কলার ক্লাস এত পর্যন্তই থাকবে। এই সেশনের পিডিএফগুলো পেতে বা আমাদের পরবর্তী সেশনগুলোর পিডিএফগুলো পেতে তোমরা অবশ্যই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি লিখে দিচ্ছি 9088890010। এই নাম্বারে ফোন করলে তোমরা ক্লাসের ডিটেলস, অফলাইন অনলাইন ক্লাসের ডিটেলস এবং তার পিডিএফ নোটস, ডেসক্রিপটিভ নোটস প্রত্যেকটাকে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। এই নিচে দেওয়া নাম্বারটায় একবার কল করে দিলে। আর এরকম আরও ক্লাসেস পেতে ক্লাস 9-এর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।